মোনাজাতে এতক্ষণ কি চাইলি? আর ঘর ছেড়ে এখানে কেন মোনাজাত? এখন বৃষ্টিতে দোয়া কবুল হয়। তাহলে নামাজে আর মোনাজাত ধরিস কি করতে শুনি? দোয়া কবুল হওয়ার অনেক মাধ্যম আছে। এই যেমন সিজদায় দোয়া কবুল হয়, ইফতারের সামনে বসে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন ঝিরঝির বৃষ্টিতে ভিজে দোয়া করলে দোয়া কবুল হয়, আরো অনেক। এখন আল্লাহ কোথায় কার ডাক কবুল করে নেন এর কোনো নিশ্চয়তা আছে? তাই সব মাধ্যমেই চাইতে হয়। বিজ্ঞের মতো মাথা দোলালো কৃষাণ, বলল, বুঝলাম। তা এখন কি ঘরে যাবি নাকি এখানে রাত কাটাবি? আপনি না বৃষ্টি বিলাস করতে এসেছেন, তাহলে আপনার সাথে বৃষ্টি বিলাস করে যাই। একজোড়া গভীর দৃষ্টি নিক্ষিপ্ত হলো তার উপর। কান্নার দরুন মুখটা এখনো লালিত হয়ে আছে মেয়েটার, অথচ ঠোঁটের মধ্যে স্নিগ্ধ হাসি। এতক্ষণ না কাঁদলো, এখনই আবার হাসছে। কি আজব নারী! আচ্ছা, কিসের জন্য এভাবে কেঁদেছিল মেয়েটা? তাও আবার এমন অন্ধকার আচ্ছন্ন বৃষ্টিময় রাত্রে। তার ভাবনার মাঝেই আবারও শোনা গেল হুমায়রার কণ্ঠ। কিছু বলছেন না যে? আপনি কি আসলে বৃষ্টি বিলাস করতে এসেছেন, নাকি আমায় খুঁজতে এসেছিলেন? তোকে দিয়ে আমার কি কাজ? ঘরে যা। আপনার সাথে যাব। মার খাবি? আপনি দিলে না খেয়ে উপায় আছে? মেয়েটার চঞ্চলতা দেখে হতাশার নিঃশ্বাস ফেলল কৃষাণ। সরাসরি হুমায়রার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, ভয় হয় না তোর? কিসের? এখন যদি তোকে আমি মেরে ফেলে? আমার মৃত্যু যদি এভাবে লেখা থাকে তাহলে মরবো। আপনার এখানে ভয় পাওয়ার কি আছে? বড্ড সাহস বেড়েছে তোর। চুপ রইল হুমায়রা। বৃষ্টির কারণে ঠিকমতো চোখ খুলে তাকাতেও পারছে না, অথচ কৃষাণ কিভাবে পলকহীন তাকিয়ে আছে। তার অবস্থা দেখে কৃষাণ কড়া স্বরে আদেশ ছুড়ল, ঘরে যা। আপনি যাবেন না? তোকে যেতে বলেছি আমি, আমারটা আমি দেখবো। ধমকে উঠল কঠোর মানব। এ বেলায় আর কথা বাড়ানোর সাহস পেল না হুমায়রা। মলিন মুখে বসা থেকে উঠে হাঁটা ধরল। রুমে এসে শাওয়ার নিতে চলে গেল হুমায়রা। ওয়াশরুম থেকে বেরোতেই দেখা মিলল কৃষাণের। হুমায়রা বেরোতেই কোনো দিক না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। এতক্ষণ ছাদে বসে সিগারেট ফুঁকে এসেছে, মূলত এই কারণেই আরো ধমকে পাঠিয়ে দিয়েছে হুমায়রাকে। মিনিট 10 মধ্যেই গোসল সেরে বেরিয়ে এলো কৃষাণ। এসে দেখলো বিছানায় বসে সমানে হাঁচি দিয়ে যাচ্ছে হুমায়রা। হাঁচির কারণে চোখ দিয়ে পানি এসে পড়েছে মেয়েটার। কৃষাণকে দেখতেই অসহায় মুখ করে বলল, আমার সাথে একটু রান্না করে যাবেন? নয়তো আপনার মোবাইলটা একটু দিন, আমিই যাচ্ছি কেন? চা বানাতে। কিছুক্ষণ মেয়েটার লালিত চোখ মুখের দিকে তাকিয়ে রইল কৃষাণ, পরপর উত্তর করল, রান্নাঘরে চুলার সামনে দাঁড়িয়ে চা বানাচ্ছে হুমায়রা। তার থেকে একটু দূরেই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ, মনোযোগ তার মোবাইলের স্ক্রিনে। চিনির বয়াম নিতে চুলার সামনে থেকে একটু ওদিকটাই গেল হুমায়রা। সেখানটায় তেমন একটা আলো পৌঁছাচ্ছে না, তবে রান্নাঘরে জিনিসপত্রের সাথে অভ্যস্ত হওয়ায় বয়াম খুঁজে পেতে সমস্যা হলো না তার। বয়ামটা হাতে নিয়ে 2 কদম এগোতে একটা ইঁদুরের উপর পা পড়ল। অমনি মৃদু চিৎকার বেরিয়ে এলো কণ্ঠনালী ছিঁড়ে। শব্দ পেয়ে চোখ তুলে তাকালো কৃষাণ। আকস্মিক ঘটনায় ভয়ে পিছিয়ে গেল হুমায়রা। বেখেয়ালি ভাবে হাতটা চলে যেতে নিল চুলার জ্বলন্ত আগুনের নিকট। সাথে সাথেই তাকে হ্যাচকা টানে সরিয়ে আনলো কৃষাণ। হুমায়রার নরম সরম কায়াটা আশ্রে পড়ল কৃষাণের বুকে। একসাথে শিউরে উঠল দুটো শরীর। প্রগাঢ় হলো দুজনের হৃদস্পন্দন। সজ্ঞানে আজ প্রথম স্বামীর এতটা কাছাকাছি এসেছে হুমায়রা। মেয়েটা যেন মনে হলো কোনো বিদ্যুৎ শক খেল সে। সহসা নিস্তব্ধ রান্নাঘরে পানি ফোটার শব্দে সম্বিত ফিরল দুজনে। সাথে সাথেই ছিটকে দূরে সরে গেল। লজ্জায় হাঁসফাঁস করে উঠল হুমায়রা। সবকিছু কেমন যেন অস্বাভাবিক লাগছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কৃষাণ বলল, এভাবে চিল্লালি কেন? আর মনোযোগ কই থাকে তোর? এখনই তো হাত পড়তে। আসলে হঠাৎ ইঁদুরের উপর পা পড়েছিল, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। হাতের কাজ শেষ কর। তৎক্ষণাৎ চায়ের উপর মনোযোগ দিল হুমায়রা। নিস্তব্ধ মির্জা বাড়ি অন্ধকার চিরে সহসা আলোর তরঙ্গে উজ্জ্বল হয়ে উঠল। এক এক করে জ্বলে উঠল বাড়ির প্রতিটা বাল্ব। সাদা কিরণ খেলা করতে লাগলো প্রতিটি কানায় কানায়। সে আলোর সংস্পর্শে এসে কৃষাণের মোবাইলের গোলাকার ছোট্ট অংশে জ্বলতে থাকা আলোটা ফিকে হয়ে এলো। আঙ্গুলের ডগা স্ক্রিনে চেপে তা অফ করে দিল কৃষাণ। পরপর হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। ততক্ষণে হুমায়রার চা বানানো শেষ। 2টো কাপে চা ঢেলে
সেও রওনা হলো। প্রকৃতির শীতলতায় কেমন একটা ঠান্ডা ভাব বিরাজ করছে রুম জুড়ে। বারান্দার পর্দার ফাঁক গলে ক্ষণে ক্ষণে প্রবেশ করছে শান্তিময় হাওয়া। সেই ঠান্ডা হাওয়ার বিপরীতে ধোঁয়া ওড়া দুটো গরম কাপ নিয়ে রুমে প্রবেশ করলো হুমায়রা। একটা নিয়ে স্বামীর সামনে ধরলো। বিছানার এক পাশে হেলান দিয়ে মনোযোগ দিয়ে ফোনে স্ক্রল করছিল কৃষাণ। ফোনের উপর চোখ রেখে নিরেট স্বরে বলল, তুই খা, আমি খাবো না। পরে ঠান্ডা লেগে যেতে পারে, খেয়ে নিন। বললাম তো খাবো না। শুনলাম তো, শুধু 1 কাপ চা খেয়ে নিন, আর সাধবো না। চোখ তুলে হুমায়রার মুখ পানে চাইল কৃষাণ। কিছু বলতে নিবে এর আগে মেয়েটা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, একটু খেলে কি হয়? না খেলে কি হয়? আমার চা বানানোটাই জলে যাবে। রু কুচকে গেল ছেলেটার। তা দেখে হুমায়রা কথা ঘুরিয়ে বলল, না মানে আপনি লাইট না ধরলে তো আমি চা বানাতেই পারতাম না। এখন আপনি যদি না খান তাহলে কি হয়? কথা শেষ হতেই আবারও হাঁচি দিয়ে উঠল হুমায়রা। তার লালিত মুখের দিকে তাকিয়ে আর কথা বাড়ালো না কৃষাণ। ফোন রেখে হাত বাড়িয়ে কাপটা নিল। তার বালিশের মতো ফোলা হাতখানা চোখে পড়তেই আটকে উঠল হুমায়রা। বিস্ময় নিয়ে বলল, হায় আল্লাহ, হাতে কি হয়েছে আপনার? তোর শত্রু চুমা দিছে। আহ? কথা না বাড়িয়ে চা খা, নয়তো আমারটা তোকেই খাওয়াবো। ধমক খেয়ে খাটের অপর পাশে গিয়ে বসলো হুমায়রা, ঠিক স্বামীর বরাবর। কৃষাণ যেই না কাপটা মুখের সামনে নিল অমনি সাবধান বাণী ছুড়ল। ফু দিয়ে খাবেন, না হলে জিভ পড়ে যাবে। কৃষাণ চা খেতে নিষেধ করায় মেয়েটা ভাবছে সে হয়তো চা খেয়ে অভ্যস্ত নয়। অভ্যস্ত হবেই বা কি করে? ভালো জিনিস মুখে নেয় কি এই মানুষটা? কৃষাণ গ্রাহ্য করলো না তেমন একটা। তা দেখে হুমায়রা আবারও বলল, সাবধানে খাবেন। কথা শেষে বেখেয়ালে নিজেই ফু ছাড়া চায়ের কাপে চুমুক দিয়ে দিল। অত উষ্ণতায় সাথে সাথেই জিভ জ্বালা করে উঠল মেয়েটার। কণ্ঠনালী থেকে বেরিয়ে এলো অস্পষ্ট আর্তনাদ। সেদিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল কৃষাণ। সে হাসির শব্দে নিস্তব্ধ কক্ষটাকে কোনো এক রূপকথার জগৎ মনে হলো হুমায়রার কাছে, যেখানে দুঃখের কোনো চিহ্ন নেই। নিজের জ্বালা ভুলে মানুষটার হাস্যোজ্জ্বল মুখ পানে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল মেয়েটা। চোখের পলক যেন আজ পড়তে ভুলে গেছে। সৃষ্টিকর্তার বুঝি এত সুন্দর একটা মুহূর্ত লিখে রেখেছিল তার নসিবে। হুমায়রাকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে হাসি থেমে গেল কৃষাণের। তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলো। হুমায়রাকে তখনও তাকিয়ে থাকতে দেখে চোখ মুখে গাম্ভীর্যতা এনে বলল, এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়েছিস কেন, অশ্লীল নারী? সম্বিত ফিরল মেয়েটার। কৃষাণের শেষের কথাটা শুনে চোখ ছোট ছোট করে তাকালো। বলল, কি বললেন? কিছু না, কথা না বলে চা শেষ কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। বলেই চায়ের কাপে চুমুক বসালো সে। হুমায়রা আর কথা বাড়ালো না। সাবধানতা বজায় রেখেই চা খাওয়ায় মন দিল। ঠান্ডা পরিবেশ, সাথে গরম চায়ের কাপ, আর সাথে নিজের একান্ত ব্যক্তিগত পুরুষ। এই যেন এক আকাশ কুসুম বাস্তব হয়ে ধরা দিয়েছে তার নাগালে। চা খাওয়ার শেষ পর্যায়ে হুমায়রা বলে উঠল, হাবি জাবি না খেয়ে প্রতিদিন রাতে ঘরে এসে এমন একটা চায়ের আড্ডা দিলে মন্দ হয় না, কি বলুন? একজোড়া তীক্ষ্ণ চোখ নিক্ষিপ্ত হলো মেয়েটার উপর। সেই দৃষ্টিতে ঘাবড়ালো না রমণী। মুচকি হেসে বলল, আদেশ বা নিষেধাজ্ঞা নয়, প্রস্তাব করলাম আর কি। মদ খেয়ে প্রতিদিন ঘরে ফিরে তোকে মেরে তন্দুরি বানালেও মন্দ হয় না, বল? ভিতরের উচ্ছ্বাসটা ধপ করে নিভে গেল হুমায়রার। মুখটা চুপসে গিয়ে ফুটো বেলুনের মতো হয়ে গেল। তার মুখের এমন পরিবর্তনেও কেন যেন হাসি পেল কৃষাণের। আজ তার কি হয়েছে কে জানে, সবকিছুতে এমন সুখ সুখ লাগছে কেন, আর এমন হাসতেই বা মন চাচ্ছে কেন। মলিন মুখে বসা থেকে উঠে পড়ল হুমায়রা। খালি কাপগুলো নিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল। তা দেখে কৃষাণ বলে উঠল, কিরে, কিছু বললি না যে? আপনাকে প্রস্তাব দেয়াই ভুল হয়েছে আমার। রুম ছেড়ে বেরিয়ে গেল হুমায়রা। সেদিকে তাকিয়েই বিছানায় গায়ে লিয়ে দিল কৃষাণ। বড্ড বেশি ঘুম পাচ্ছে তার। অতঃপর হুমায়রা কাপগুলো রেখে এসে শুয়ে পড়ল। মধ্যবর্তী দূরত্বটা রয়ে গেল আগের মতোই। রাতের শীতলতা কাটিয়ে হালকা উষ্ণতার পরশ নিয়ে মেঘমালা ভেদ করে উকি দিল দিবাকর। কিছু মেঘেরা লালাভ বর্ণ ধারণ করে এক অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলেছে নীলিমাকে। ক্ষণে ক্ষণে পাখিদের কিচিরমিচির জানান দিচ্ছে এক নতুন দিনের। ঘুমের মাঝে সহসা নিজের হাতের মধ্যে ঠান্ডা কিছু অনুভব করলো কৃষাণ।
মনে হচ্ছে কেউ যেন আলাদা বাতাস দিচ্ছে তার হাতে। পরপর দুবার একই অনুভূতি হতেই চোখ খুলে তাকালো সে। হুমায়রাকে হাতের মধ্যে ফু দিতে দেখে এক লাফে শোয়া থেকে উঠে বলল। আকস্মিক ঘটনায় ভড়কে গেল হুমায়রা। কিছুক্ষণ স্বামীর সন্দিহান চেহারার পানে তাকিয়ে ধাতস্থ হয়ে বলল, আরে আপনার হাতে দোয়া পড়ে ফু দিয়েছিলাম। এসব ঝাড়ফুঁক করে আমি বশ করতে চাইছিস না তো তুই? ইয়া আল্লাহ, কি বলছেন এসব? তো কি বিশ্বাস নেই? এর জন্য তো আজকাল তুই সামনে আসলে। বলতে গিয়েও থেমে গেল ছেলেটা। তাকে মাঝপথে থামতে দেখে হুমায়রা অনুসরণ করে বলল, আমি সামনে আসলে? তুই সামনে আসলে বিরক্ত হই আমি। এখন যাই এখান থেকে, ঘুমিয়েও শান্তি নেই মরা। কথা ঘুরিয়ে ফেলল সে। পরপর আবারও ওবর হয়ে শুয়ে পড়ল। সেদিকে কতক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল হুমায়রা। অতঃপর রুম ছেড়ে বেরিয়ে গেল। রান্নাঘরে সকালের খাবার তৈরি করতে ব্যস্ত হুমায়রা ও ইকরা। ইকরাকে বারবার নিষেধ করার পরেও কাজে হাত লাগিয়েছে সে। হুমায়রা বলেছে দুজনের খাবার তৈরি করতে তার কোনো সমস্যা হবে না। অথচ কিশোরে কার কথা? কাজের এক ফাঁকে ইকরা প্রশ্ন করে বসলো। গতকাল ছাদে কি চেয়েছিলি? চোখ বড় বড় করে তাকালো হুমায়রা। তার জানা মতে ইকরা তো ঘুমিয়েছিল, তাহলে ওসব জানলো কিভাবে? সে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি? আরেকটু হলে তো পুরো এলাকাবাসী জেনে যেত। মানে? মানে আমার বখাটে ভাইয়া ওরফে তোর বখাটে স্বামী কাল যেইভাবে ডাকছিল তোকে, বাড়ির দেওয়ালগুলো যে ফেটে যায়নি এই ঢের। উনি আমায় ডেকেছিলেন? তো আমি কি মিথ্যে বলছি নাকি? আমার ঘুমও তো ভাইয়া ডাকেই ভেঙেছে। ওহ। আমার তো মনে হচ্ছে ভাইয়া তোর প্রেমে ধীরে ধীরে পিছলে পড়ছে। কালকে রাতে তোকে না পেয়ে কেমন অন্যরকম লাগছিল ভাইয়ার চেহারাটা। কেন যেন ইকরার কথাগুলো বিশ্বাস করতে পারছে না হুমায়রা। তবে বান্ধবী তার মিথ্যে বলবে না এটা সে জানে। তার মানে কি সত্যিই মানুষটা তার খোঁজে ব্যাকুল হয়েছিল? তার আচরণ দেখে তো পুরো উল্টো মনে হয়। তাদের কথার মাঝখানেই ঘুম ঘুম চোখে রান্নাঘরে প্রবেশ করলো কৃষাণ। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। মাত্র ঘুমাতে নিচ্ছিল, এর মাঝেই আবার ইয়াসমিন বেগম কল দিয়েছেন। শুরু করলে আর থামার নাম নেই তার। বাড়িতে আপাতত তার ফোন ছাড়া আর কোনো ফোন নেই। ইকরার আগে থেকেই ফোন নেই। মাঝে মাঝে দরকার হলে মায়ের ফোন নেয় সে। ফোন দিলেই নাকি বিগড়ে যাবে, তাই ফোন দেওয়া হয়নি তাকে। আর হুমায়রা তো এ বাড়িতে আসলোই মাত্র কদিন হলো, যার দরুন তার কাছেও কোনো ফোন নেই। তাই বাধ্য হয়েই ঘুম থেকে উঠে এসেছে ছেলেটা। নে কথা বল, কথা শেষ হলে মোবাইল রুমে দিয়ে আসবি। মানুষটার যাওয়ার পানে তাকিয়ে রইল হুমায়রা। এ বেলায় আর তখনকার মতো মুখে মলিনতা নেই। ইকরার কথাগুলো শোনার পর সেটা অজান্তেই উধাও হয়ে গেছে। ইকরা মোবাইল নিয়েই মায়ের উদ্দেশ্যে সালাম দিল। সালামের জবাব নিয়ে ইয়াসমিন বেগম মিষ্টি কণ্ঠে শুধালেন, কি করছিস তোরা? রান্নাঘরে আছি হুমায়রার সাথে। ও, তাই নবাব পুত্র কি গতকাল রাতেও দেরি করেই এসেছিলেন? না ভাইয়া, গতকাল অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। শুক্রিয়া। স্বাভাবিকভাবে ফিরেছিল না মাতাল হয়ে? স্বাভাবিকভাবেই। ভালোই। আচ্ছা, আমরা আজকেই এসে পড়ছি। কেন? এমনিতেই একটা কাজ আছে, বাসায় ফিরতে হবে। আলভিদের মামা বাড়িতে যাব না? কি কাজ? আসলেই জানবে। ঘড়িতে তখন সকাল 9টা বেজে 30 মিনিট। ব্যস্ত পায়ে বাড়িতে ফিরে এলেন মির্জা বাড়ির কর্তা কর্ত্রীগণ। ইকরা ও হুমায়রা মনে হাজার প্রশ্ন চাপা রেখে তাদের উদ্দেশ্যে সালাম দিল। সালামের জবাব নিয়ে ইয়াসমিন বেগম হুমায়রাকে বললেন, হুমায়রা, একটু আমার রুমে এসো তো। জি আসছি আম্মু। ইকরার দিক এক পল প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে শাশুড়ির পিছন পিছন হাঁটা দিল হুমায়রা। ইয়াসমিন বেগম বোরখা খুলে হুমায়রাকে ভিতরে ডাকলেন। সন্দিহান মনে তীর পায়ে এগিয়ে এলো হুমায়রা। বসো। তার পাশে জায়গা দেখিয়ে বললেন ইয়াসমিন বেগম। বাধ্য মেয়ের মতো বসলো হুমায়রা। এর মাঝে খ্রস্ত পায়ে রুমে হাজির হলেন নাজমিন বেগম। দুই যা একবার চোকাচোকি করলেন। পরপর নাজমিন বেগম বলা শুরু করলেন, আজকে ইকরাকে দেখতে আসবে। যেহেতু দুদিন বাদে এই রোজা, তাই এক্ষুনি সব হবে। ছেলে একদম ইমাম, আমার চাচাতো ভাইয়ের ছেলে, একবারে লাখে একজন। ইকরাকে গতকাল আমার চাচি দেখে প্রস্তাব রেখেছে। তোমার শ্বশুর বলেছে আগে ইকরার সম্মতি নিয়ে তাদেরকে জানাতে। এখন তুমি গিয়ে আগে ইকরার সাথে এ বিষয়ে একটু আলোচনা করে দেখো। যদি মত থাকে তাহলে আমরা কথা বলবো।
আর পরীক্ষা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ছেলে এ নিয়ে অমত করবে না, উল্টো আরও ওর পড়ালেখা সাহায্য করতে পারবে, এতে একটু সুবিধা হবে। মনোযোগ সহকারে সব কথা শুনলো হুমায়রা। বরাবরের মতোই বিনয়ী স্বরে উত্তর করলো। আচ্ছা, আমি কথা বলে দেখছি। ইকরার কি নিজস্ব কোনো পছন্দ আছে? তোমার সাথে তো সবই বলে। তড়িৎ দুদিকে মাথা নাড়িয়ে নিষেধ করলো হুমায়রা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন নাজমিন বেগম। বললেন, আচ্ছা, এখন তাহলে যাও তুমি। আর হ্যাঁ, কৃষাণকে আজকে বাসায় থাকতে বলো। হ্যাঁ, তোকে বাসায় থাকতে হবে। আর একটার আগে তার কাছে যাও, না হলে এমনি ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে যাবে সে। আমার মেয়ে কখনোই আমাদের মতে নিষেধাজ্ঞা জানাবে না, তা আমি জানি। হ্যাঁ সূচক মাথা দুলিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরলো হুমায়রা। সেও জানে ইকরা বিয়েতে অমত করবে না, তাই আগে কৃষাণের কাছে যাওয়ার জন্যই পা বাড়ালো। সকাল থেকেই মোট চাঙ্গে উঠে আছে কৃষাণের। চোখে মুখে বিরক্তি নিয়ে ভার্সিটির জন্য রেডি হচ্ছে সে। শার্টের সবগুলো বোতাম খোলা হওয়ায় ক্ষণে ক্ষণে বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে তা। গায়ে পারফিউম স্প্রে করে হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিল। পরপর পিছু ঘুরে হুমায়রাকে দেখতেই বিরক্তি আকাশ ছুলো ছেলেটার। এমনিতেই সকাল থেকে এই মেয়েকে নিয়ে ভাবতে ভাবতে একদণ্ড ঘুমাতে পারেনি। মস্তিষ্ক জুড়ে শুধু প্রশ্নের মেলা। আজকাল এই মেয়েটার সামনে আসলে কেন দুর্বল হয়ে পড়েছে? কেন বা মেয়েটার চিন্তা ইদানিং নিজের বন্ধুদের সাথে আড্ডা ফেলে বাসায় চলে আসে? আর গতকাল রাতে মেয়েটার জন্য মনের ভেতর যে ব্যাকুলতা উপলব্ধি করেছে, এরপরেও তো তার মনে হচ্ছে মেয়েটা তাকে নিজের আয়ত্তেই না নিয়ে ফেলে। সেটা সে কখনোই হতে দেবে না। নিজের বিন্দাস লাইফের মধ্যে কোনো নারীর দখলদারি সে কখনোই মানবে না। এখন থেকে মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ইউনিভার্সিটিতে যাচ্ছেন? না, ভণ্ডামি করতে যাচ্ছে সসামনা থেকে। বলেই হুমায়রা পাশ কাটিয়ে চলে গেল। সাথে সাথেই পিছন ডাকলো হুমায়রা। শুনুন না, একটা কথা। চেষ্টা করা সত্ত্বেও ডাকটা উপেক্ষা করতে পারল না কৃষাণ। সে যেতে চাইলেও পাজোড়া যেন সাই দিচ্ছে না এমন মিষ্টি ডাকটা উপেক্ষা করার। অগত্যা পিছু ফিরল, গম্ভীর স্বরে বলল, কি চাই? নিকট এগিয়ে গেল হুমায়রা। মানুষটাকে দেখে মনে হচ্ছে বড্ড এগিয়ে আছে। কথাটা বলতে কেমন যেন ভয় লাগছে মেয়েটার, তবুও সাহস নিয়ে বলল, বলছি যে আজকে কি ইউনিভার্সিটিতে বেশি ইম্পর্টেন্ট ক্লাস আছে? আজকে নাকি ইকরাকে দেখতে আসবে। কথা সম্পূর্ণ করতে পারল না হুমায়রা। তাকে থামিয়ে দিয়ে কৃষাণ ভ্রুকুচকে বলল, তো আমি কি করব? তাদের সামনে কি নৃত্য পরিবেশন করব? না, মানে আপনি আজকে বাসায় থেকে গেলে ভালো হতো। তোর কি মনে হচ্ছে না তুই আজকাল একটু বেশিই বেড়েছিস? আমার উপর হুকুমদারি করার সাহস পাস কোথায় তুই? হুমায়রার দিক এগোতে এগোতে বলল কৃষাণ। মানুষটার সে আগের রূপ দেখে মনে ভয় হানা দিল মেয়েটার। তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে উত্তর করল, আপনি যা ভাবছেন তা নয়। আসলে ওনারা যদি এসে মেয়ের ভাইকে বাসায় না দেখে তাহলে ব্যাপারটা কেমন না? আবার হচ্ছে আপনাদের আত্মীয়। সামনে থাকা রমণীর এত শান্ত স্বরে বলা কথাগুলোও যেন সহ্য হলো না কৃষাণের। শক্ত হাতে হুমায়রার দু বাহু ধরে দেয়ালের সাথে চেপে ধরল সে। কঠোর স্বরে বলল, আমাকে দেখলে কি তোর আর 10টা সংসারের ছেলের মতো মনে হয় যে তুই যা বলবি আমি তাই শুনবো? জ্ঞান দিস তুই আমায়? ভাবছিস নাকি তুই 2 দিনের এই ভালো রূপ দেখে আমায় বসে এনে ফেলবে, সাধু পুরুষ বানিয়ে ফেলবে? তবে কান খুলে শুনে রাখ, কোনো নারীর জন্য এই বকেটে কৃষণ কখনো নিজের বিন্দাস লাইফ ছাড়বে না। এসব সংসার টংসার এর প্যারায় আমি নাই, আমার থেকে দূরে থাকবে। বলে হুমায়রাকে ধাক্কা মেরে ধূপধাপ পায়ে রুম ত্যাগ করলো কৃষাণ। অকস্মাৎ মানুষটার এমন কঠোর আচরণের কারণ খুঁজে পেল না মেয়েটা। বিস্ময়ে হতবিহ্বল হয়ে চেয়ে রইল স্বামীর প্রস্থানের দিক। সে পথে তাকিয়ে বিড়বিড় করে বলল, দেখা যাক আমার মোনাজাতের জোর কত দূর। কাঠ ফাটা রোদ, ব্যবসা গরমে গা জ্বলে যাবার জোগাড়। গাছের পাতা যেন নড়তে ভুলে গেছে। খা খা রোদ ধরে তপ্ত হয়ে আছে মাঠঘাট। ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে 4 বন্ধু। সবাই বিরক্ত চোখে তাকিয়ে আছে কৃষাণের দিকে। ছেলেটা আসার পর থেকে এই অবধি একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছে। সবাই একটা হলেও ক্লাস করেছে, অথচ সে যাবে বলেও ক্লাসে যায়নি। কেন এমন করছে, কি হয়েছে সেটাও বলছে না। কিরা, আর কত ফুকবে? আজকে আর কোথাও যাবি না? দুপুরে খাবার কখন খাবে? অতিষ্ঠ চিত্তে বলে উঠল রবি। তার কথায় বিন্দু মাত্র আগ্রহ দেখা গেল না কৃষাণের মাঝে। উল্টো কিছুক্ষণ চুপ থেকে একটা অদ্ভুত প্রশ্ন করল, কষ্ট দিলাম অন্যকে, বুক কেন জ্বলছে আমার?
এতগুলো সিগারেট খেয়েও বুক জ্বালা কমছে না কেন? চোখ ছোট ছোট হয়ে গেল সকলের। চার জোড়া প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ হলো তার উপর। সাইফুল কণ্ঠে সন্দেহ নিয়ে জানতে চাইল, কাকে কষ্ট দিয়েছিস? তোর নানিকে। কৃষাণের এমন তেরা কথার পিষ্টে কিছু বলার সুযোগ পেল কেউ? এর আগেই ছেলেটা উঠে দাঁড়ালো, কোনরূপ কথা ছাড়াই হাঁটা ধরলো। সকলে চেঁচিয়ে বলল, এই কোথায় যাচ্ছিস? জানি না, যেখানে মন চায় সেখানে যাব, শান্তি লাগছে না। বোকা বনে গেল তিন বন্ধু। এতক্ষণ ধরে জায়গা থেকে নাড়ানো যাচ্ছিল না, আর এখন কিনা নিজে নিজেই চলে যাচ্ছে, তাও তাদেরকে রেখেই। আজকাল কেমন যেন অন্যরকম লাগছে ছেলেটাকে। মিররের সামনে নীল রঙের একটা থ্রি পিসের সাথে হিজাব পরে বসে আছে ইকরা। পিছনে দাঁড়িয়ে হিজাবে ঠিকঠাক মতো সেপ্টিপিন লাগিয়ে দিচ্ছে হুমায়রা। মুখে কোনো প্রসাধনীর স্থান নেই, তবুও চেহারার বাঁকে বাঁকে উপচে পড়ছে এক অন্যরকম মায়া। সেই মায়াময় বদনখানায় দেখা মিলছে খানিক লজ্জার আভা। কেমন যেন ভিতরটা অস্বাভাবিক লাগছে ইকরার। বিয়ের কথা শোনার পর থেকেই মন গহীনে আশ্রে পড়ছে বিভিন্ন মিশ্র অনুভূতি। তবে বিয়েতে কোনো অমত নেই তার। উল্টো পাত্রকে তার আগে থেকেই পছন্দ বললেই চলে। ছোটবেলা থেকেই নানু বাড়িতে গেলে লোকটাকে মাঝে মাঝে দেখতে পেত সে। কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাতো না। বোঝ হওয়ার পর আর দেখা হয়নি অবশ্য। অনেকদিন পর গতকাল আসার সময় হঠাৎ রাস্তায় দেখেছিল, তখনও মাটির দিক চেয়ে হাঁটছিল লোকটা। ইকরার বাবার সাথে কথা বলার মাঝে একবার চোখ পড়েছিল মানুষটার উপর, এরপর আর ফিরে তাকায়নি সে। কেননা তার মনে লোকটার প্রতি ভালো লাগা কাজ করলেও সেটা নিতান্তই একজন ভালো পুরুষ হিসেবে অন্য কোনো অনুভূতি ছিল না। কিন্তু এখন যে ওই মানুষটাই তার স্বামী হতে চলেছে ভাবলেই বুক কাঁপছে। মাশাআল্লাহ, একদম পুরোপুরি লাগছে আমার সখীকে। তোর ভালো পুরুষ দেখলে তো এবার চোখ নামাতে পারবে না। ধুর, এসব বলিস না সখী, আমার লজ্জা লাগছে। ইকরার কথায় খিলখিল করে হেসে উঠল হুমায়রা। তখন ছেলের সম্পর্কে তথ্য দেওয়ার সময় ইকরা বলেছিল সে চিনে লোকটাকে, অনেক ভালো। এই কথা শোনার পর থেকে হুমায়রা শুধু কথায় কথায় তোর ভালো পুরুষ বলে জ্বালাচ্ছে তাকে। বান্ধবীর লজ্জা মাখা মুখখানা দেখে মুচকি হাসলো হুমায়রা, বলল, আচ্ছা, ওনারা মিনিট খানেকের মধ্যে এসে পড়বেন, এর আগে আমি রান্নাঘরে চলে যাই। ভাইয়া কি আজকেও ভার্সিটি চলে গেছে? চলন্ত পদযুগল থেমে গেল হুমায়রার। মনে পড়ে গেল সকালের কথা। এতক্ষণ ব্যস্ততার মাঝে ওসব মনেই রাখেনি সে। পিছু ফিরে বলল, ইনশাআল্লাহ এসে পড়বে উনি, চিন্তা করিস না। একই উত্তর সকালে শাশুড়ি মাকেও দিয়েছিল হুমায়রা। কোনো এক অজানা কারণেই তার মন বলছে কৃষাণ আসবে। এত কিছুর পরেও কেন এই আশা বেঁচে আছে তার মনে জানা নেই। শুধু সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করে যাচ্ছে যেন মানুষটা আসে। সময় ফুরালেও তার মন পরিবর্তন হচ্ছে না। হয়তো সৃষ্টিকর্তা তার ডাক কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন। বাড়িময় সরগম, লোকজনের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে মির্জা বাড়ির ড্রয়িং রুমটা। প্রতিদিন বিকেলের দিকে যেখানটায় নিস্তব্ধতা বিরাজ করে, আর সেখানে খুশির আমেজ পড়েছে। ইয়াসমিন বেগমের পুরো চাচার, আপন নয় বাড়ির পাশের পরিবার এসেছেন ইকরাকে দেখতে। যদিও ওনারা বলেছিলেন ছেলেও তার মা বাবাকে পাঠাতে, তবে নিজের চাচার পরিবার বিধায় ইয়াসমিন বেগম বারবার ফোন করে বলেছেন যেন প্রত্যেকে আসে। তার এত অনুরোধে আর না এসে পারেননি ওনারা। ইয়াসমিন বেগমের চাচা বেঁচে নেই। চাচি নুরনাহার বেগম ও তার এক ছেলে নাসির মোল্লা, তার স্ত্রী হালিমা বেগম। তাদের দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে হুজাইফা আল ওমর, যার জন্য ইকরাকে পছন্দ করা হয়েছে। ছোট ছেলে আব্দুল্লাহ আল আজাদ, একমাত্র মেয়ে খাদিজাতুল কোবরা, ক্রমানুসারে পরিবারের মেজো সন্তান। বিয়ে হয়েছে বছর তিনেক, একটা বাচ্চাও আছে। বাড়িতে প্রবেশ করে চেনা মুখগুলো দেখে কপাল কুঁচকে গেল কৃষাণের। এগুলো এখানে কি করছে? আর আজকে না ইকরাকে দেখতে আসার কথা? এক মিনিট, তাহলে কি এরা এসে আত্মীয় যাদের কথা হুমায়রা সকালে বলছিল, এরা দেখতে এসছে ইকরাকে? দরজার সামনে কৃষাণকে এমন চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতর থেকে নুরনাহার বেগম বলে উঠলেন, আরে এটা কি আমাদের সেই ছোট নাতিটা? কথায় কথায় রেগে আগুন হয়ে যেত যে। বৃদ্ধার কণ্ঠে সম্বিত ফিরল কৃষাণের। সকলের উৎসুক দৃষ্টি নিক্ষিপ্ত হলো তার উপর। সবার দৃষ্টিতেই প্রশ্ন। সেই ছোটবেলার পর কৃষাণকে কেউই দেখতে পায়নি, যার দরুন চিনতে একটু দ্বিধা হচ্ছে।
নাসির মোল্লা আঙ্গুল তাক করে জানতে চাইলেন। হ্যাঁ। না চাইতেও উত্তর করলো কৃষাণ। পরপর সবগুলো দৃষ্টিকে উপেক্ষা করে হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। একবার আর চোখে পুরো ড্রয়িং রুমে খুঁজলো কাঙ্ক্ষিত একটা মুখ, তবে তার অস্তিত্বও নেই সেখানে। ফুপি, ওটা কে? খাদিজার প্রশ্ন কানে পৌঁছাতেই থমকে গেল কৃষাণের চলন্ত পা যুগল। তৎক্ষণাৎ পিছু ঘুরে তাকালো সে, দেখলো রান্নাঘরে থেকে আঙ্গুল তাক করা খাদিজার। রান্নাঘর থেকে খাবার নিয়ে মাত্র সেখানে উপস্থিত হলেন ইয়াসমিন বেগম। তার হাতে খাবারের ট্রে এগিয়ে দিয়েছে হুমায়রা। মানুষজন আসার পর থেকে একবারও রান্নাঘর থেকে বের হয়নি সে, শুধু মাঝে মাঝে রান্নাঘরে দুয়ার অবধি খাবার এগিয়ে দিয়েছে, তাও আবার এক হাতে হিজাব দিয়ে মুখ ঢেকে, যেখানে নিজের শ্বশুরদের সামনে যাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করে, সেখানে এতগুলো মানুষের সামনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বুঝ হওয়ার পর নিজের মামা ব্যতীত আর কোনো পুরুষের সামনে যায়নি সে। তবে ভাগ্যক্রমে সেদিন সামনে পড়েছিল বখাটে কৃষাণের। এখন সেই পুরুষটাই তার স্বামী। ভাইয়ের মেয়ের প্রশ্নে ইয়াসমিন বেগম মুচকি হেসে উত্তর করলেন। ওটাও আমাদেরই মেয়ে, আমার ছেলে। কথা সম্পূর্ণ করতে পারলেন না ইয়াসমিন বেগম, তার আগেই নূরনাহার বেগম বলে উঠলেন। আরে তোর আর একটা মেয়ে আছে, আগে বলবি তো ইয়াসমিন। তো সে ওকে মাদ্রাসায় পড়ে? হো, এটার সাথেই পড়ে। মুগ্ধ হলেন বৃদ্ধা। আজকাল এমন মেয়ে পাওয়া দুষ্কর। যেহেতু চোখের সামনে মেয়ে পেয়ে গেছেন, তাই সে সুযোগটা আর হাতছাড়া করতে চাইলেন না তিনি। বললেন, মাশাল্লাহ, একটা কাজ করলে তো পারি, আমার দুই নাতের জন্য তোর দুই মেয়েকে নিয়ে। ও শুধু এ বাড়ির মেয়ে নয়, এ বাড়ির বউ। আকস্মিক একটা ভরাট স্বর ভেসে আসলো পিছন থেকে। থেমে গেল সড়ক পরিবেশ। সকলের দৃষ্টি আকর্ষণ করলো সেই কণ্ঠের মালিক। কৃষাণের কথা শুনে নূরনাহার বেগম চুপসে যাওয়া মুখে বললেন, এবারের বউ? ও আচ্ছা, নাজমিনের ছেলের বউ। এ বাড়ির ছোট ছেলের বউ। আর আপনারা যে কাজে এসছেন সে কাজ করুন, আশেপাশে নজর দেওয়া ভালো লক্ষণ নয়। আবারও সে একই গলার জোরে জবান থামলো বৃদ্ধের। এবার কথাটা আজাদের দিক তাকিয়ে বলল কৃষাণ। চোখ মুখে তার এক অদ্ভুত কাঠিন্য। রান্নাঘর কৃষাণের অমন দৃষ্টিতে রান্নাঘরের থেকে চোখ সরিয়ে আনলো তৎক্ষণাৎ। তখন মেয়েটার চোখ দেখেই মুগ্ধ হয়েছিল সে। বোনের কাছে জানতে চেয়েছিল মেয়েটা কে। তার কথাতেই হুমায়রার পরিচয় জানতে চেয়েছিল খাদিজা। এরপর থেকেই সেই রমণীকে দেখার উদ্দেশ্যে বারবার রান্নাঘরের দিকে তাকাচ্ছে ছেলেটা, যা চোখ এড়ায়নি কৃষাণের। তার এমন তেরা কথায় অসন্তুষ্টি ফুটে উঠল বৃদ্ধার মুখে। জলিল মির্জা ছেলের দিকে শাসানো চোখে তাকালেন। সেদিকে লাপাত্তা কৃষাণ। পরিস্থিতি স্বাভাবিক করতে খলিল মির্জা বললেন, এটা আমাদের কিষানের বউ, আমার ছেলের বউ ঠিক করা আছে, ঈদের পর এসে বিয়ে করবে। ও আচ্ছা, তাই তো বলি, তোমাদের আরেক মেয়ে থাকলে আমি দেখলাম না কেন? এ ব্যাপারে কেউই আর কোনো কথা বাড়ালেন না। নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম সবার উদ্দেশ্যে খাবার এগিয়ে দিলেন। অতঃপর আপ্যায়নে মগ্ন হলেন বাড়ির কর্তা কর্ত্রীগণ। ফ্রেশ হয়ে কোনো মতে গায়ে একটা টি শার্ট জড়িয়ে আবারও ড্রয়িং রুমে এলো কৃষাণ। ঘরে কিছুতেই মন টিকছে না তার। বারবার মনে হচ্ছে ওই লাফাঙ্গাটা আবার এদিক ওদিক তাকাচ্ছে না তো। হলো তাই। ড্রয়িং রুমে পা রাখতেই দেখতে পেল আজাদ উকি ঝুঁকি দিয়ে রান্নাঘরের দিক তাকাচ্ছে। মেজাজ চওড়া হলো ছেলেটার। পা বাড়াতে নিবে তখনই কল এলো রবির নাম্বার থেকে। মেজাজ একেবারে 480-তে পৌঁছালো, তবে ফোন ধরলো, বলল, অসময়ে ফোন দেওয়া কি তোর হরমোনগত স্বভাব? এই লাফাঙ্গা, কোথায় আছিস তুই? কখন আসছিস আড্ডায়? আড্ডার মায়ের মিডল ফিঙ্গার। এদিকে আমার সংসার নিয়ে টানাটানি, আসছে আড্ডা নিয়ে। ফোন রাখ, কোলাঙ্গার কোথাকার। বলিয়া আঙ্গুল চেপে ফোন রেখে দিল সে। ও পাশের ব্যক্তির উত্তর শোনার প্রয়োজনও বোধ করল না। নিজে কি বলেছে এসবেও গ্রাহ্য করল না। ড্রয়িং রুমে তখন নারীদের উপস্থিতি নেই, সবাই ইকরার ঘরে গেছে। আর ওমরের বাবাকে নিয়ে বাইরের পরিবেশ দেখাতে গেছেন জলিল মির্জা ও খলিল মির্জা। সে ধপ করে এসে বসলো আজাদের পাশে। একেবারে রান্নাঘর আড়াল করে বসেছে। অসময়ে কৃষাণের এমন আগমনে ঘাবড়ে গেল আজাদ। আমতা আমতা করে বলল, আরে কৃষাণ ভাই, আপনি? বয়স কত তোর? কৃষাণের শক্ত চেহারা দেখে গলা শুকিয়ে কাঠ হলো যুবকের। মেকি হেসে বলল, 22। 2 বছরের জুনিয়র। কাঁধে হাত রেখে বলল কৃষাণ। ঠোঁটে হাসি থাকলেও চেহারার মাঝে এক অদ্ভুত কঠোরতা ফুটে উঠছে তার। কিছুক্ষণ চুপ থেকে আজাদের কানের কাছে মুখ নিল। ধারালো স্বরে বলল,
বয়সের পার্থক্যটা 2 বছরের হলেও তোমার দুটো চোখ তুলে ফেলতে আমার 2 মিনিটের সময় লাগবে না জুনিয়র। আমি কিন্তু তোমাদের মতো সাধু পুরুষ নই, সুতরাং চোখের লাগাম টানো, বেঁচে থাকার স্বপ্ন বোনো। বলেই প্যান্টের পকেটে হাত দিয়ে শেষ বাজাতে বাজাতে রান্নাঘরের দিকে চলে গেল কৃষাণ। তার যাওয়ার দিকে ভর্ত দৃষ্টিতে তাকিয়ে রইল আজাদ। এমন কঠিন কথা আজ অব্দি শুনেনি ছেলেটা। এই, বারবার ওদিকে কেন যাচ্ছিস তুই? সহসা পরিচিত মানুষটার কণ্ঠ পেয়ে কর্মরত হাতটা থেমে গেল হুমায়রার। তড়িৎ গতিতে পিছু ফিরে তাকালো সে। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটল। বলল, আপনি কখন এলেন? মেয়েটার ক্লান্ত মুখ পানে চেয়ে আর ঘাড় তারা উত্তর দিল না কৃষাণ। বলল, কিছুক্ষণ আগে। সবার সাথে দেখা হয়েছে? তো এটা বল, বারবার ওদিকে কেন যাচ্ছিস? ওদিক বলতে রান্নাঘরে দক্ষিণ দিকটাকে বুঝাচ্ছে কৃষাণ। দক্ষিণ দিক গেলে ড্রয়িং রুম থেকে তাকে দেখা যায়। অবশ্য মুখ দেখা যায় না, শুধু পিছনটা দেখা যায়। তবে এই ব্যাপারটাও সহ্য হচ্ছে না কৃষাণের। তার কথায় চোখ ছোট ছোট করে তাকালো হুমায়রা। আবারও সেদিক যেতে যেতেই বলল, এখানেই তো সব রাখা, এখানে তো শুধু চুলাটাই আছে। মেয়েটার 2-3 কদম গেল কি গেল না, এর আগে কোমরের মধ্যে অনুভব করলো একজোড়া বলিষ্ঠ হাত। বিদ্যুৎ শখার মতো কেঁপে উঠল তার তনু দেহখানা। বিস্ময়ে চোখ জোড়া মার্বেলের আকার ধারণ করলো। ঠোঁট নেড়ে কিছু বলতে নিবে এর আগে পায়ের নিচ থেকে মাটির অস্তিত্ব সরে গেল। নিজেকে হাওয়ায় অনুভব করতেই ভয়ে 2 হাতে ঝাপটে ধরল স্বামীর 2 কাঁধ। বাক হারালো মেয়েটা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের পুরুষটির দিকে। রান্নাঘরের একেবারে উত্তর দিকে এনে হুমায়রাকে নামিয়ে দিল কৃষাণ। পরপর নিজে দক্ষিণ দিকটায় গিয়ে দাঁড়ালো। বলল, কি লাগবে বল, আমি দিচ্ছি। খবরদার ওদিক থেকে নড়বে না। হুমায়রার কানে ঢুকলে তো সেসব কথা। মেয়েটা তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে কোনো স্বপ্নের রাজ্যে চলে গেছে সে। কৃষাণের কাণ্ড আর কথা শুনে একেবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, যেন আজ নড়লেই ব্যালেন্স হারাবে। এদিকে হুমায়রার এমন দৃষ্টিতে সম্বিত ফিরল কৃষাণের। সে এতক্ষণ কি করেছে কি বলেছে মনে পড়তেই আফসোসে চোখ মুখ খিচে নিল সে। হাত দিয়ে ঘাড় ডলে তাকালো ড্রয়িং রুমের দিক। দেখলো আজাদ এখন একই জায়গায় বসে, তবে চোখ তার অন্যদিকে। কিন্তু এই ছেলেকে বিশ্বাস নেই, তাই এখান থেকে তার নড়া ঠিক হবে না। কিন্তু সে কেন এত কিছু ভাবছে মেয়েটাকে নিয়ে? কোনোভাবে কি জেলাস ফিল হচ্ছে তার? মস্তিষ্কের এমন ভাবনায় প্রবল নিষেধাজ্ঞা জানালো তার কঠোর মন। বলল, কিন্তু সে কেন এত কিছু ভাবছে মেয়েটাকে নিয়ে? কোনোভাবে কি জেলাস ফিল হচ্ছে তার? দূর, তার কেন জেলাস ফিল হতে যাবে? আর এমনিতেও এই মেয়েটা এখন এবারের বউ, যদি সে মানে না, কিন্তু এবারের সবাই তো মানে। এবং তার বোনের বান্ধবী হিসেবে মেয়েটাকে কোন নজর থেকে বাঁচানো কোনো ভুল নয়। মস্তিষ্ককে নিজের মতো বুঝিয়ে ধমিয়ে দিল সে। অব্যাহত রইল নিজের কাজে। তবে আসলেই কি তাই? কৃষাণ কিন্তু মোটেও জেলাস না। আর হ্যাঁ, গল্পে যদি কোনো শব্দ অসংযত মনে হয় তাহলে আমাকে নির্দ্বিধায় জানাবে। আমার নিজেরই দ্বিধা হয় এইসব শব্দ লিখতে। তবে নায়ক যেহেতু বখাটে, তাই একটু আধটু দিতে তো হবেই। তাও যদি মনে হয় জানিও কিন্তু, ওকে? জিরার গুঁড়ো বয়ামটা দিন তো। হুমায়রার কথায় তৎক্ষণাৎ পিছনে তাকালো কৃষাণ। দেখলো একসাথে সবগুলো মশলার বয়াম রাখা, তাও আবার একই রঙের। এমনিতেই তো জিরার গুঁড়াই চেনে না সে, আবার এগুলোর মাঝ থেকে সেটাকে খুঁজে বের করতে গিয়ে পড়লো মুসিবতে। বিভ্রান্তের ন্যায় কিছু বলছে প্রশ্ন ছুড়ল। জিরার গুঁড়ো দেখতে কি কালার? প্রশ্নটা শুনে আহাম্মক বনে গেল হুমায়রা। আজ মনে হয় বিস্ময়কর সব ঘটনা দেখতে দেখতেই অক্কা পাবে সে। কিছুক্ষণ চুপ থেকে ভেবে উত্তর করলো, কিছুটা কফি কালারের মতো। একে একে সবগুলো বয়ামের ঢাকনা খুলে দেখতে লাগলো কৃষাণ। 3 নাম্বার বয়ামের ঢাকনা খুলতেই দেখা মিলল কাঙ্ক্ষিত রঙের মশলার। সাথে সাথেই সেটা ঢাকনা লাগিয়ে হুমায়রার দিক ঢিল ছুঁড়ে মারল। বলল, নে। বয়াম খুলতেই নাকে প্রবেশ করলো ম্যাজিক মশলার তীব্র সুঘ্রাণ। 2 দিন আগেই ঘরের মধ্যে বানিয়েছিল ইয়াসমিন বেগম। সবগুলো মশলাই একটু বেশি রং আনিয়ে ব্লেন্ডার করেছে, যার দরুন রংটা অনেকটা কফির মতোই এসেছে। স্বামীর পানে অসহায় চিত্তে চাইল মেয়েটা। বলল, এটা ম্যাজিক মশলা। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কৃষাণের। হাত দিয়ে ঘাড় ডলে নিজেকে সংযত রাখার চেষ্টা চালালো। বিরক্তি নিয়ে বলল,
সবগুলোটা ভিন্ন রঙের বয়মে রাখলেই তো হতো। আবাল নারী জাতি। চোখ ছোট ছোট করে তাকালো হুমায়রা। তারা তো বাইরে থেকে মশলার পরিমাণ দেখে বয়াম চিনে ফেলে। এখন মহাশয় বয়াম খুলে দেখেও যদি চিনতে না পারে, এটা তাদের দোষ। অবশ্য না চেনাই স্বাভাবিক। কিছুক্ষণ আগে স্বামী দেয়া নিষেধাজ্ঞা ভুলে বসলো মেয়েটা। পা এগিয়ে এদিকটায় আসতে নিবে, অমনি খ্যাক করে উঠলো মানুষটা। এই তুই এদিকে আসছিস কেন? নিষেধ করেছে না তোকে? কথা না শুনলে বাকিটা ঘরে বসিয়ে রাখবো। চলন্ত কদম স্থির হলো অমনির। চুপসে যাওয়া মুখে বলল, আপনার তো চিনতে সমস্যা হচ্ছে, তাই ভাবলাম আমি। এত ভাবতে হবে না তোর। হুমায়রাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল কৃষাণ। এগিয়ে এসে ছু মেরে বয়ামটা নিয়ে নিল। পরপর আবারও জিরার বয়াম খুঁজতে লেগে পড়ল। আর হুমায়রা অবাক চোখে তার কাণ্ড দেখে গেল। এক পর্যায়ে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েই গেল কৃষাণ। স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটা নিয়ে হুমায়রার দিক এগোতে লাগলো। এর মাঝে খাবারের এঁটো বাসন নিয়ে কথা বলতে বলতে রান্নাঘরে প্রবেশ করলেন দুই চা। সামনে তাকাতেই জবানে কুলু পেটে গেল তাদের। ইয়াসমিন বেগমের হাত থেকে বাসনগুলো পড়তে নিলেই দৌড়ে এসে সামলে নিল হুমায়রা। ভদ্র মহিলার সেদিকে খেয়াল নেই। তিনি জবান শৃঙ্গে তুলে বললেন, আপা, এ কি দেখছি আমি? আমার রান্নাঘরে স্বয়ং নববধূ নাকি? নাজমিন বেগম কথা খুঁজে পেলেন না। পলকহীন চোখে কৃষাণের মশলার বয়াম ধরা হাতে তাকিয়ে রইলেন। মা চাচিদের এমন রিয়েকশনে বিরক্ত হলো ছেলেটা। দরজার ফাঁক গলিয়ে ড্রয়িং রুমে তাকালো। দেখলো আজাদ এখন সেখানে নেই। তৎক্ষণাৎ বয়ামটা আগের জায়গায় রেখে স্থান ত্যাগ করলো। তিন জোড়া দৃষ্টি একত্র হয়ে তার প্রস্থান পথে চেয়ে রইল। কৃষাণ যেতেই ইয়াসমিন বেগম হুমায়রার কাছে এসে জিজ্ঞেস করলেন, এখানে কেন এসেছিল ও? আমি নিজেও জানি না আম্মু। উনি আসলেন, কি যেন করলেন, আবার চলেও গেলেন। কিছু মাথায় ঢুকেনি আমার। আরে ছোট, বাদ দাও তো। হয়তো বউকে দেখতে এসেছিল তোমার ছেলে। তো আজকাল বউয়ের প্রতি ভালোই গলেছে, দেখলে না তখন ড্রয়িং রুমে কি করলো। এখন চলো ওনাদের গিয়ে এগিয়ে দিয়ে আসি। নাজমিন বেগমের কথা শুনে লজ্জায় মাথা নুইয়ে নিল হুমায়রা। ওনারা কি ভাবছেন এসব? মানুষটা কি আর তাকে দেখতে এসেছিল নাকি? উল্টো পুরোটা সময় কি আজব কাণ্ড কারখানা ঘটালো আর তাকে ধমকিয়েই গেল। তবে প্রশ্ন হচ্ছে, ড্রয়িং রুমের কোন কথা বললেন তার শাশুড়ি? কি করেছিলেন উনি? কৃষাণ তার জন্য কিছু করেছিলেন, কিন্তু সেটা কি? গোধূলির আগমনে লালা বর্ণ ধারণ করতে চলেছে নীলিমা। পাখিরা এদিক ওদিক ছোটাছুটি বাদ দিয়ে বাসায় ফিরায় ব্যস্ত হয়েছে। কিছুক্ষণ আগে জন্মানোপূর্ণ মির্জা বাড়িটা এখন একেবারে ফাঁকা। কারো উচ্চ শব্দ বা হাসির বালাই নেই। বাড়ির কর্ত্রীরা কাজ শেষে মাত্র যে যার ঘরে বিশ্রাম নিতে গিয়েছেন। সারাদিনের দৌড়ঝাঁপ শেষে এবেলায় এসে একটু বসার জো পেয়েছেন সকলে। রান্নাঘর গুছিয়ে অলস ভঙ্গিতে ইকরা রুমে প্রবেশ করলো হুমায়রা। শাশুড়িদের থেকে শুনেছে উভয় পক্ষেরই ছেলে মেয়েকে পছন্দ হয়েছে। এমনকি বিয়ের ডেটও নির্ধারিত করা হয়ে গেছে। ইকরার বাবা চাচারা যেদিন দেশ ছাড়বেন তার আগের দিনই বিয়ে হবে। দুপুরের পর এতক্ষণ তার সাক্ষাৎ পেয়ে ইকরা ভেবেছিল একটু অভিমান করবে। তবে প্রিয় সখীর ক্লান্ত মুখশ্রী দেখতেই সব অভিমান উবে গেল। বলল, এখন এখানে আসতে গেলি কেন? একটু গিয়ে বিশ্রাম করে নিতি। সমস্যা নেই, খানিক বাদেই তো আজান পড়বে, নামাজ পড়িয়ে একেবারে বিশ্রাম নেব। ইকরার পাশে বসলো হুমায়রা। মুখ খুলে কিছু বলতে নিবে এর আগেই দরজার বাইরে থেকে গলা খাকারি দিল কৃষাণ। এমন সময় তাকে মোটেও এখানে আশা করেনি দুই বান্ধবী। দুজনেই একবার চোখাচোখি করলো। পরপর ইকরা বলল, ভিতরে এসো। শার্ট পরে একেবারে বাইরে বেরোনোর জন্য তৈরি হয়ে এসেছে কৃষাণ। ভিতরে ঢুকেই ইকরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তো বিয়ে কি ফাইনাল? হ্যাঁ। দুনিয়াতে এত ছেলে থাকতে তোর কি এ ছেলেকে পছন্দ হলো? ভ্রুজোড়া কুঁচকে গেল ইকরার। সাথে সাথেই প্রতিবাদ জানিয়ে বলল, পছন্দ না হওয়ার কি আছে? কেন, তোমার পছন্দ হয়নি বুঝি? না, ছেলে যেমন তেমন, তবে ছেলের পরিবার আমার একদমই পছন্দ হয়নি। তোমার পছন্দ হলেই কি আর না হলেই কি? সবার পছন্দ হয়েছে মানেই বিয়ে ফাইনাল। কি খচ্চর রে তুই! বড় ভাইয়ের সামনে এইভাবে বিয়ের কথা বলিস? এসব শিখেছিস মাদ্রাসায়? মেজাজ খারাপ হলো ইকরার। কথায় কথায় খালি মাদ্রাসার খোটা। সে রেগে মেগে বলল, বিয়ে কোনো খারাপ জিনিস নয়, যত তাড়াতাড়ি বিয়ে হয় ততই ভালো। আচ্ছা যাই হোক, ওসব বাদ দে। তোকে কত টাকা দিয়েছিস সেটা বল। চোখ ছোট হয়ে গেল মেয়েটার। এতক্ষণে বুঝতে পারছে এমন সময়ে কৃষাণের এখানে আসার কারণ।
তোমাকে কেন বলতে যাব শুনি? হাই হুজুর নেই, তুই বল কত টাকা পেয়েছে ও? হঠাৎ প্রশ্নে কিছুটা থতমত খেল হুমায়রা। এতক্ষণ নীরব দর্শক হয়ে শুধু ভাই বোনের কথা শুনেছে। তবে ইকরা কত টাকা পেয়েছে তা সে নিজেই জানে না। তাই ইকরাকে চোখ ইশারা করে জানতে চাইলো। ইকরা কিছুই বলল না। অসহায় চোখে চাইল মেয়েটা। পরপর আবারও জিজ্ঞেস করলো। এ বেলায় আর তেরামি করলো না ইকরা। ভাইয়ের দিক তাকিয়েই উত্তর করলো। 2002 টাকা। শোন বনু, তুই 2 টাকা রেখে ভাইয়াকে 2000 টাকা দিয়ে দে, ভাইয়া পরে তোকে ডাবল ফিরিয়ে দেবো। কথা শুনে চোখ কপালে উঠে গেল হুমায়রার। ইকরার ওপর তেমন একটা প্রভাব পড়ল না, কারণ সে আগে থেকে এরকম কিছু শোনার জন্য প্রস্তুত ছিল। সে চোরা চোখে একবার ড্রেসিং টেবিলের দিক তাকালো। তখন হিজাবের সেফটি পিন খুলতে গিয়ে ওখানেই টাকাটা রেখে এসেছে। চুপচাপ বিছানা ছেড়ে নেমে পড়ল। কৃষাণকে পাশ কাটিয়ে গিয়ে টাকাটা হাতে নিয়ে দিল ভৌদর। তবে রুম ছেড়ে যেতে পারল না। এর আগেই তার সামনে এসে দাঁড়ালো কৃষাণ। বলল, কিরে পালাচ্ছিস কোথায়? তুমি কি গো ভাইয়া, সব ভাইয়ারা কাজ করে তাদের বোনেদের টাকা দেয়, আর তুমি আমার থেকে টাকা নাও। তোকে কে বলেছে এসব? এখন বাংলাদেশের কোন ছেলেটা কাজ করে? ম্যাক্সিমাম ছেলেটাই বেকার হয়ে ঘুরে আর ফুর্তি করে। কেন আলবি ভাইয়া কাজ করে না? তো তোর আলভি ভাই কি বাংলাদেশে আছে নাকি? বাংলাদেশে থেকে টাকা কামানো যায় না, গেলেও তা দিয়ে আমার পকেট খরচই হবে না। আর আমার আবার দেশের প্রতি খুব টান, তাই আমি দেশ ছাড়ছি না। তোর বাপের টাকাতে চিল করে খাবো। তোমার যা মন চায় তুমি তাই করো, এখন এখান থেকে যাও, আমি আমার টাকা তোমায় দিচ্ছি না। বোনরা ভালো? ভাইয়ের এমন মিষ্টি ডাকেও গলল না রমণী। বুঝতে পারলো টাকা ছাড়া এই খচ্চর পুরুষ বিদায় হবে না। কিন্তু সেও কি কম নাকি? এখন টাকা দিলেই গিয়ে বন্ধুদের সাথে লুডো খেলে বা হাবিজাবি খেয়ে আসবে। তাই কখনোই টাকা দেওয়া যাবে না। উল্টো ঘুরে আবারও ঘরের ভিতর হাঁটা দিল। সাথে চলল কৃষাণও। হুমায়রা বসা থেকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে ভাই বোনের কাণ্ড কারখানা। কেন জানি দেখতে ভালোই লাগছে তার। ভাই বোনের সম্পর্ক বুঝি এমনও হয়? তার তো কেউই নেই, তাই এই সম্পর্কে কোনো ধারণা নেই। ভাবনার মাঝেই সহসা কৃষাণের থেকে বাঁচতে হুমায়রার পিছনে গিয়ে লুকালো ইকরা। শুধু তাই নয়, পরপর মাথায় দুষ্টু বুদ্ধি চাপতেই হুমায়রাকে ধাক্কা মেরে বসলো। বেশ জোরেই মেরেছে ধাক্কাটা। আকস্মিক ঘটনায় ব্যালেন্স সামলাতে না পেরে হুমায়রা গিয়ে পড়লো একেবারে সামনে থাকা কৃষাণের বুকে। হুমায়রাকে পড়া থেকে বাঁচাতে অজান্তেই তার পিঠ পেঁচিয়ে ধরলো কৃষাণ। নিমিষেই থমকে গেল পরিবেশ। অপ্রত্যাশিত স্পর্শে বেসামাল হলো দুটি হৃদয়ের স্পন্দন। ভয়ে হুমায়রার ভিতর হাফরের ন্যায় লাফাচ্ছে। বুক থেকে মাথা তুলে ভারত চোখ জোড়া স্বামীর মুখ পানে রাখলো রমণী। দেখলো ওই কালো মণিজোড়া তার উপরেই নিবদ্ধ। নিজের কাজে সফল হয়ে যেই না একটু খুশি হতে নেবে ইকরা, অমনি তার খুশিতে এক বালতি পানি ঢেলে নিস্তব্ধ পরিবেশে ধ্বনিত হলো কৃষাণের চির পরিচিত তেরা কণ্ঠ। ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাই, তারপর স্টার চলছে নায়ক নায়িকাদের মতো পায়ের তলা থেকে শুরু করে মাথা অব্দি দেখ। থতমত খেয়ে গেল দুই বান্ধবী। এক লহমায় কৃষাণের থেকে দূরত্ব বজায় আনলো হুমায়রা। একবার রাগী দৃষ্টিতে তাকালো ইকরার দিক। ইকরার সেদিকে খেয়াল নেই। ভাইয়ের অগ্নি দৃষ্টি দেখতেই দৌড় লাগালো সে। দরজার নিকট যেতেই সামলে পড়লেন ইয়াসমিন বেগম। কড়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছিস কেন? তোমার ছেলে পিছন ফিরে কৃষাণের দিক আঙ্গুল তাক করে কথাটা বলতে নিয়েও হঠাৎ থেমে গেল ইকরা। কি করেছে ও? কিচ্ছু করেনি, ছেলেকে আমার পছন্দ হয়েছে কিনা জানতে এসেছিল। বেঁকে হেসে কথা ঘুরিয়ে ফেললো ইকরা। ব্রু গুটিয়ে গেল কৃষাণের। হঠাৎ পোল্টি মারলো কেন এই মেয়ে? তাকে বাঁচানোর জন্য তো কখনোই না। উল্টো তার নামে সব বদনাম কিভাবে করা যায় সেই পথ খুঁজে। তাহলে এখন কি হলো? সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল ইকরার পানে। পরপর কিছু একটা ভেবে তাকালো পাশে থাকা রমণীর পানে। দেখলো চোখ বুঝে স্বস্তির শ্বাস নিচ্ছে সে, যেন এইমাত্র কোনো বিপদের থেকে বেঁচেছে। আবার তাকালো ইকরার দিক। দেখলো হুমায়রাকে চোখ দিয়ে সান্ত্বনা দিচ্ছে সে। তৎক্ষণাৎ ঘটনা মাথায় ধরলো তার। বুঝতে পারলো ইকরার কথা ঘুরানোর কারণ। মেয়ের কথা শুনে কিছু বললেন না ইয়াসমিন বেগম। ছেলের দিকে এক পল তাকিয়ে বললেন, ও আচ্ছা, এমনি মাগরিবের আজান দিয়ে ফেলেছে, কথা শেষ করে নামাজ ঘরে এসো। মায়ের প্রস্থান হতেই ভাইয়ের দিকে এগিয়ে এলো ইকরা। হাতের টাকা থেকে 1000 টাকা কৃষাণের দিক বাড়িয়ে বলল, নাও, আর দিতে পারবো না। লাগবে না তো টাকা, তোর কাছেই রাখ। বলে স্থান ত্যাগ করলো কৃষাণ।
দরজার সামনে এসে একবার তাকিয়ে দেখলো কাঙ্ক্ষিত রমণীর মায়াবী মুখপানে। রাতের প্রথম প্রহর, আশেপাশে সোডিয়ামের আলোতে আলোকিত হয়ে আছে চারিপাশ। যানবাহনের যান্ত্রিক আলোতে ক্ষণে ক্ষণে বিভিন্ন রঙে রঙিন হচ্ছে রাস্তাঘাট। ছোট ছোট চায়ের টংগুলোতে আড্ডা জমেছে বেশ কিছু বেকার যুবকদের। গরম চায়ের সাথে জুড়ে বসেছে কথার বুলি। কাঙ্ক্ষিত চায়ের টঙ্গে এসে থামলো কৃষাণের ছুটন্ত পদযুগল। সেখানে আগে থেকেই বাকি দিনবন্ধু উপস্থিত। কৃষাণকে দেখতেই তিনজোড়া সন্দিহান চোখ পড়ল তার উপর। কবি চায়ের কাপে চুমুক দিয়ে সন্দিহান কণ্ঠে বলল, মামা, আজকাল তোর মধ্যে কেমন যেন ঘাবলা ঘাবলা লাগতেছে, ব্যাপার কি বলতো? ঘাবলে আমার মধ্যে না, তোদের মাইন্ডের মধ্যে। নির্লিপ্ত কণ্ঠে জবাব দিয়ে কাঠের বেঞ্চটায় বসলো কৃষাণ। মামা, এক কাপ চা দেও তো। পরপর লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাতে ধরাতে দোকানদারের উদ্দেশ্যে বলল কৃষাণ। এর মাঝেই শোনা গেল রবির কণ্ঠ। তা গাবলা না থাকলে তখন ফোনে সংসার কথা বললি যে? প্রশ্নটা শুনে কিছুটা ভরকে গেল কৃষাণ। মনে পড়ল দুপুরে বলা কথাগুলো। তখন রাগের মাথায় কি আবোল তাবোল বলে ফেলেছে, নিজেরই ঠিকমতো খেয়াল নেই। তবে এখন যেভাবেই হোক পরিবেশ সামলাতে হবে। ও, ওটার কথা বলছিস? আরে আজকে ইকরাকে দেখতে এসেছিল। ওদিকে আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, আর এদিকে তুই কল দিয়ে আড্ডার কথা বলছিস। তাই এসব বলেছিলাম। পরিবারের সকল সদস্যকে নিয়েই তো সংসার, তাই না? তৎক্ষণাৎ মাথায় যা আসলো তাই বলে দিল কৃষাণ। সামনের ব্যক্তিদের সন্দিহান দৃষ্টি খানিক স্বাভাবিক হলো বোধ হয়, তবে পুরোপুরি নিশ্চিত হলো না। রবি তার উপর পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, সবই বুঝলাম, তবে আমার কেমন যেন তোকে সেন্স সেন্স লাগছে। কারো প্রেমে টেমে পড়ছিস নাকি? প্রেম শব্দটা শুনতেই কৃষাণের মানুষপটে ভেসে উঠল একটা মায়াবী মুখ। প্রেমে পড়েছি কিনা জানা নেই, তবে আজকাল হৃদকটোরে এক মায়াবিনীর অবাধ্য বিচরণ চলে। তার একটুখানি সান্নিধ্যের সুপ্ত অনুভূতিরা বেনামে ঝড় তুলে। দূর, এসব প্রেম ভালোবাসার মতো প্যারামে জেনেছি কৃষাণ মির্জা নেই। একেবারে হাওয়ায় উড়ানোর মতো কথাটা বলল সে। বন্ধুর কথায় বিশ্বস্ত চিত্তে হাসলো বাকিরা। রাত তখন 11টার কাছাকাছি। বাড়ির মূল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করলো কৃষাণ। তাল মাতাল হয়ে নয়, স্বাভাবিকভাবেই ফিরেছে। এমন নয় যে নেশা করেনি, যতটুকু করেছে তা একেবারে সীমার মধ্যে। ওই দিন হুমায়রার গলায় কাটা দাগ দেখার পর আর অত্যাধিক নেশা করে বাড়ি ফিরে না সে, যতটা করে নিজেকে ব্যালেন্সে রাখার মতো। রুমের সামনে এসে বাইরে থেকে দরজা লাগানো দেখতেই ভ্রু কুঁচকে গেল কৃষাণের। তৎক্ষণাৎ ছিটকিনি খুলে রুমে প্রবেশ করলো সে। দেখলো মানব শূন্য কক্ষখানা। পরপর না থাকিয়েই হাঁটা দিল পাশের রুমের উদ্দেশ্যে। দরজায় অনবরত করাঘাতের শব্দে কাঁচা ঘুমটা ছুটে গেল ইকরার। বিরক্তিতে চসূচক শব্দ বেরিয়ে আসলো মুখ দিয়ে। দরজা খুলে সম্মুখে কিষানকে দেখেই মেজাজ তুঙ্গে উঠল। ইদানিং তার রাতের ঘুম হারাম করে ছাড়ছে সামনের অসহ্য মানব। প্রতিদিন তার দরজায় করাঘাত নাড়া যেন স্বভাবে পরিণত হয়েছে কৃষানের। মেয়েটা নাক মুখ ছিটকে জিজ্ঞেস করলো, আজকে আবার কি হয়েছে? তোর বান্ধবী কই? মামা বাড়িতে চলে গেছে। ফাজলামো করছিস আমার সাথে? এটুকু সময়ের মধ্যে মামা বাড়িতে চলে গেছে? ফাজলামো কেন করতে যাব? আন্টির নাকি শরীর খারাপ, তাই সন্ধ্যের পর আঙ্কেল এসে ওকে নিয়ে গেছে। আর আঙ্কেল তো তোমাকে কল করেছিল, তুমিই তো রিসিভ করনি। মূলচোরা টান টান হলো কৃষানের। কোনরূপ বাক্য ব্যয় না করেই হাঁটা দিল রুমের উদ্দেশ্যে। পকেট থেকে মোবাইল বের করে দেখলো হুমায়রার মামার নাম্বার থেকে 7টা কল এসেছে। মায়ের ফোনের জন্য মোবাইলটা সাইলেন্ট করে রেখেছিল, যার দরুন বুঝতে পারেনি সে। এখন কি কল ব্যাক করবে? না, এখন ফোন করলে হুমায়রার মামা মামি কল ধরবে। ওই মেয়ের কাছে তো আর ফোন থাকে না, আর তার এত সব ভেবে কি লাভ? এই মেয়ে নেই, ভালো হয়েছে, শান্তি মতো সিগারেট টানা যাবে আজ। ভেবেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। আকাশের পানে তাকিয়ে উড়াতে লাগলো বিষাক্ত ধোঁয়া। অনেকদিন বাদে নিজের রুমটা এসে ঠিক মতো একটু শ্বাসও নিতে পারছে না হুমায়রা। ক্ষুধায় পেট জ্বালা করে উঠছে বারংবার। সেই সকালে যে একটু নুডলস খেয়েছিল, এই অবধি পেটে একদানা ভাত পড়েনি। ইয়াসমিন বেগম বারবার খাওয়ার কথা বললেও শুনেনি মেয়েটা। বলেছিল রাতের কাজগুলো সেরে একেবারে খাবে, কিন্তু তা আর হলো কই। কাজ শেষ করে ইকরার রুমে চলে গেল। তারপর নামাজ শেষ করে খেতে যাবে, এর আগেই উপস্থিত হলো তার মামা। মামির অসুস্থতার কথা শুনে খাওয়া দাওয়ার কথা বলে তৎক্ষণাৎ চলে আসলো। অথচ এখানে এসে যা দেখলো আর শুনলো, মনে পড়তেই চোখ বেয়ে পানি পড়ছে।
হুমায়রা বাড়িতে ঢোকা মাত্রই রেখা বেগমকে একেবারে সুস্থ সবল দেখতে পেল। চোখে মুখে প্রশ্ন নিয়ে মামনির শরীর সম্পর্কে জানতে চাইল। রেখা বেগম প্রথমে বেশ মিষ্টি সুরেই কথা বললেন। হুমায়রা ভাবলো তার দূরত্বে হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছে তার মামনি। সেদিন ফোনেও তো কত মিষ্টি করে কথা বলল, কিন্তু তার সকল চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে কিছুক্ষণ পর রেখা বেগম জিজ্ঞেস করলেন, তা টাকা পয়সা কত এনেছিস দেখি? মামনির এহেন প্রশ্নে হক চকালো হুমায়রা। নিজেকে ধাতস্থ করে বলল, কিসের টাকার কথা বলছেন মামনি? আমি তো কোনো টাকা আনিনি। সাথে সাথেই নিজের আগের রূপে ফিরে এলেন ভদ্রমহিলা। কর্কশ কণ্ঠে বললেন, মামনির শরীর খারাপের কথা শুনে শ্বশুরবাড়ি থেকে 1 টাকাও আনলি না তুই? এই দিল্লি এতদিন পেলে পোষে বড় করলাম, করার প্রতিদান? সেই ছোট্ট থেকে আমার ঘাড়ে বসে বসে খেয়েছিস, অথচ বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নেই তোর? বিমোহিত চিত্তে পুরোটা সময় সামনের মহিলাটির দিকে তাকিয়ে রইল হুমায়রা। এই যে শুরু হলো তার ননস্টপ বয়ান, শেষ হলো খানিক আগে ঘুমানোর পর। রাতে খাওয়ার সময় হুমায়রার 7 বছরের মামাতো বোন অর্ণা তাকে ডাকতে আসায় মেয়েকেও ইচ্ছামতো বকাচকা করেছেন রেখা বেগম। অতঃপর বরাবরের মতোই খেতে দেওয়া হয়নি হুমায়রাকে। এই 17 বছরে এইসবে পরিপূর্ণ অভ্যস্ত সে। খাওয়া যে কালকেও জুটবে না তার কপালে, তাও ভালো করেই জানে। খাটের সাথে হেলান দিয়ে মাথার উপর সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে হুমায়রা। চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে। হঠাৎই মনে পড়ল ছোটবেলা লোকমুখে শোনা কিছু কথা। যে মেয়ে বাপের আদর পায় সে স্বামীর আদর পায় না, আর যে বাপের আদর পায় না সে স্বামীর আদর বেশি পায়। তবে তার বেলায় কেন দুই ক্ষেত্রেই অবহেলা মিলল? আচ্ছা, এই যে সে এখানে চলে এসেছে, মানুষটা কি তার কথা মনে পড়ছে? ক্ষণে ক্ষণে কি তার মতো ব্যাকুল হয়ে উঠছে হৃদয়? কৃষাণ কবে একটু ভালোবাসবে তাকে? অনিশ্চিত যাত্রা নিশ্চয়তা কবে দিবেন সৃষ্টিকর্তা? আর কত ধৈর্য ধারণ করতে হবে তাকে? মাঝে মাঝে যে বড্ড ভেঙে পড়ে সে। মন বলে সব আশা বুঝি এবারও বিফলে যাবে, কিন্তু সৃষ্টিকর্তার উপর হতে বিশ্বাস হারায় না। প্রতিবেলায় মনে পড়ে কোরআনের একটি আয়াত, ফাইন্না মা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এভাবেই নিজেকে আবারও গড়ে তোলে, বাঁচিয়ে রাখে সব অপূর্ণ আশা। গুনে গুনে 2টো সিগারেটের প্যাকেট শেষ করে রুমে এসেছে কৃষাণ। তখন থেকে বিছানার এপাশ ওপাশ করেও চোখে ঘুম ধরা দিচ্ছে না তার। মস্তিষ্ক জুড়ে শুধু ভাসছে একটি মুখ। সোফার দিকে তাকালে মনে পড়ছে সেদিন হুমায়রা চুল টেনে দেওয়ার দৃশ্য। খাটের দিক তাকালে মনে পড়ছে সেদিন একসাথে চা খাওয়ার মুহূর্ত। আর বারান্দায় যখন ছিল, পুরোটা সময় শুধু ওই দিন তাকে বোঝানোর মুহূর্ত। ঘর ভর্তি শুধু হুমায়রার প্রতিচ্ছবি। কোনোভাবেই মস্তিষ্ক থেকে সরানো যাচ্ছে না মেয়েটাকে। নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছে কৃষাণ। কি অসহ্য! ওই মেয়ের কথা এভাবে মনে পড়ার কি আছে? যেখানে যাচ্ছে সেখানে মেয়ের চিত্র চোখে ভাসছে। মেয়েটা কি পাগল করে ছাড়বে নাকি তাকে? এভাবেই কেটে গেল একটি যন্ত্রণাদায়ক রাত্রি। অজান্তেই একসাথে নির্ঘুম রাত পার করলো দুই পাশের দুজন মানব মানবী। রজনীর শান্ত ভাব কাটিয়ে ধরণীতে আগমন ঘটল এক নতুন দিনের। শুরু হলো প্রাণী জাতির ছুটোছুটি। ব্যস্ততায় মুখরিত হলো জগৎ। নিত্যদিনের নিয়মানুসারেই ঘুম থেকে উঠে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো কৃষাণ। ভার্সিটি শেষ করে আর বাসায় ফেরেনি আজ। কেন ফেরেনি তার কারণ নিজেরই জানা নেই। বন্ধুদের সাথে আড্ডায় মজেছে সে, তবে কোনোভাবেই ধ্যান দিতে পারছে না। পুরোটা দিন কেমন যেন শূন্য শূন্য অনুভব হচ্ছে। এত কিছুর মাঝেও এই শূন্যতার কারণ খুঁজে পাচ্ছে না ছেলেটা। আড্ডার মাঝেই হঠাৎ ফোনে নোটিফিকেশন এলো কৃষাণের। বরাবরের মতোই তা উপেক্ষা করলো সে। অতঃপর মগ্ন থাকতে চাইল নিজের কাজে। দেখতে দেখতে এভাবেই কেটে গেল পুরো দিনটা। সন্ধ্যার দিকে চায়ের দোকানে এসে কি ভেবে যেন ফোনটা হাতে নিল কৃষাণ। সাথে সাথেই চোখ আটকালো স্ক্রিনে ভাষা মেসেজটির পানে। ভাইয়া, তুমি তাড়াতাড়ি এসে হুমায়রা আপুকে নিয়ে যাও। উফ শিট! অস্ফুট স্বরে আওড়ালো কৃষাণ। মেসেজটা এসেছে বিকেলের দিকে হুমায়রার মামার ইমো আইডি থেকে। আর বার্তা প্রেরণ করেছে হুমায়রার মামাতো বোন অর্ণা। সেটা মেসেজ পড়েই বুঝে যাচ্ছে। সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়ালো সে। সবকিছু উপেক্ষা করে পা চালালো নিজ গন্তব্যে। পিছন থেকে ভেসে আসলো অগণিত ডাক। টেবিলে অবহেলায় পড়ে রইল চা ভর্তি কাপটা। অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে ধরণী। চারপাশে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা।
সহসা সেই নিস্তব্ধতা চিরে এক নাগারে করাঘাতের শব্দে মেজাজ তিরিক্ষি হলো রেখা বেগমের। অপর পাশের ব্যক্তিকে ইচ্ছে মতো বকতে বকতে দরজাটা খুললেন তিনি। কিছু কড়া কথা শোনাতে যাবেন, এর আগেই কৃষাণের মুখাবয়ব দৃষ্টিগোচর হতেই থম মেরে গেলেন। এই সময় মোটেও তাকে আশা করেনি ভদ্রমহিলা। নিজেকে খানিক ধাতস্থ করে মেকি হেসে বললেন, আরে জামাই বাবা যে, কেমন আছো? ভালো। হুমায়রা কোথায়? মনিতাহীন প্রশ্ন ছুড়ল কৃষাণ। জামাইয়ের এমন ব্যবহারে কিছুটা থতমত খেলেন রেখা বেগম। কই জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন বা বাড়ির সবার খবরাখবর জানতে চাইবে, কিন্তু ছেলে দেখি সরাসরি বউয়ের খোঁজ করা শুরু করেছে। ব্যাপারটা বড্ড অদ্ভুত লাগলো তার। তবে কিছু বললেন না, হুমায়রার ঘর দেখিয়ে বললেন, ওই ঘরে আছে। নিশক্তিতে নেতিয়ে পড়া শরীরখানা বিছানার সাথে এলিয়ে রেখেছে হুমায়রা। পুরোটা দিন না খাওয়ার সাথে অত্যাধিক কাজকর্ম করে একেবারে বেহাল দশা হয়েছে মেয়েটার। আজকে রান্না বান্না থেকে শুরু করে সব কাজই হুমায়রাকে দিয়ে করিয়েছেন রেখা বেগম। একটা কাজ সেরে উঠতে না উঠতে আরেকটা কাজ ধরিয়ে দিয়েছেন। তার এমন অমানবিক ব্যবহারের পৃষ্ঠে কিচ্ছুটি বলতে পারেনি হুমায়রা। শুধু দুপুরের দিকে দুমুঠো ভাত চেয়েছিল, তবে সেটাও জুটেনি। হুমায়রা? বন্ধ দরজা ভেদ করে অকস্মাৎ ভেসে আসলো একটি সুপরিচিত স্বর। বহু কাঙ্ক্ষিত মানুষটার গলা কর্ণপাত হতেই অচল মস্তিষ্ক সচল হলো হুমায়রার। সকল দুর্বলতাকে এড়িয়ে হাত ভর দিয়ে বিছানা ছেড়ে উঠল সে। সাথে সাথে মাথাটা চক্কর কাটলো। সেসবে তোয়াক্কা না করে ধীর পায়ে দরজার নিকট এগিয়ে গেল। দরজা খুলতেই দৃশ্যমান হলো কৃষাণের উদ্গ্রীব বদন। তবে তা ঠিক মতো দেখার আগেই সামনে সবকিছু অন্ধকারে তলিয়ে যেতে লাগলো মেয়েটার। দরজা ধরে হুমায়রাকে এভাবে ঢুলতে দেখে ভ্রু কুঁচকে গেল কৃষাণের। মুখ খুলে কিছু বলতে নিবে এর আগে শরীরের ভার ছেড়ে ফ্লোরে পড়তে নিল হুমায়রা। আতকে উঠল ছেলেটা। সাথে সাথেই নিজের বলিষ্ঠ হাতের আঁচলায় নিয়ে নিল স্ত্রীর লুটিয়ে পড়া দেহখানা। কণ্ঠনালী চিরে বেরিয়ে এলো উদ্বিগ্ন স্বর। হুমায়রা? কোনো সারা শব্দ পাওয়া গেল না রমণীর তরফ থেকে। ফের শোনা গেল একই কণ্ঠ। এই হুজুরনি, এই কি হয়েছে তোর? হুমায়রার গালে হালকা চাপড় মেরে বলল কৃষাণ। এবারও চার দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হতে লাগলো তারই কণ্ঠ। অন্য কণ্ঠের কোনো অস্তিত্ব মিলল না সেখানে। সময় ব্যয় না করে হুমায়রাকে কোলে তুলে নিল কৃষাণ। বিছানার দিক পা চালিয়ে জোর গলায় হাঁক ছাড়ল। অর্ণা? মিনিট খানিকের মধ্যেই ছুটে এলো অর্ণা। সামনে দৃশ্য দৃষ্টিগোচর হতেই চিৎকার করে উঠল, আপুর কি হয়েছে? জলদি এক গ্লাস পানি নিয়ে এসো। হুমায়রাকে বিছানায় শোয়াতে শোয়াতে আদেশ ছুড়ল কৃষাণ। সাথে সাথেই দৌড়ে পানি আনতে গেল অর্ণা। পলকের মাঝেই ফিরে এলো। সাথে রেখা বেগমও এসেছেন। এসেই ড্রামাটিক মায়েদের মতো ভঙ্গিমা শুরু করলেন। হাই আল্লাহ, কি হলো আমার মেয়ের? মায়ের এমন অভিনয়ে নাক সিটকালো অর্ণা। চুপচাপ কৃষাণের হাতে নিয়ে গ্লাস এগিয়ে দিল। হাতের মধ্যে হালকা পানি নিয়ে হুমায়রার চোখে মুখে ছিটালো কৃষাণ। চোখ মুখে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই পিট পিট করে চোখ খুলে তাকালো হুমায়রা। সামনে আবিষ্কার করলো একটি প্রিয় মুখ। ঠোঁট নেড়ে কি যেন বলছে সে। কি হয়েছে? বেশি খারাপ লাগছে শরীর? শরীরের অস্বাভাবিক দুর্বলতার কারণে কৃষাণের প্রশ্নের উত্তর দিতে পারল না হুমায়রা। নিবু নিবু চোখে চেয়ে রইল অপলক। হুমায়রাকে ধরে বিছানার সাথে হেলান দিয়ে বসিয়ে দিল কৃষাণ। পরপর পানি ধরলো তার মুখের সামনে। নিমিষেই গ্লাস খালি করলো হুমায়রা। কি হয়েছে? শরীরের এই অবস্থা কিভাবে হলো? কৃষাণের প্রশ্নে কিছু বলার আগে রেখা বেগম বলে উঠলেন, আর বলো না, সারাদিন কিচ্ছুটি খাইনি মেয়েটা। এত করে বললাম কিছু খেয়ে নে, আমার কথা শুনলই না। ওর নাকি খেতে ইচ্ছে করছে না। মামনির এমন ডাহা মিথ্যা কথায় তার দিক বিস্ময় নিয়ে তাকালো হুমায়রা। অর্ণা তো মুখের ভাষাই হারিয়ে ফেলেছে। মেয়েটার ইচ্ছে হলো এখনই সবটা সত্যি বলে দিতে, তবে নিজের মা বলে কাজটা করতে পারল না। হুমায়রা কিছুক্ষণ মামনির দিকে ওভাবেই তাকিয়ে রইল। কিছু বলল না। এমনিতেও মামনির ব্যাপারে কৃষাণকে কিছুই বলতো না সে। অন্য কিছু বলে পরিস্থিতি সামলে নিত। তবে রেখা বেগম যে উল্টো তাকিয়েই দোষারোপ করে দিবেন তা ভাবেনি। মামনির দিক থেকে দৃষ্টি সরিয়ে আনলো হুমায়রা। পরপর তাকালো পাশে দাঁড়ানো মানবীর দিকে। থুতনিতে হাত দিয়ে তাকেই তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সে। এভাবে কি দেখছে মানুষটা? তার উপর রেগে আছে কি?
তার ভাবনার মাঝেই কৃষাণ অর্ণার উদ্দেশ্যে আবারও আদেশ ছাড়লো।